স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের 9টি নষ্ট, লোহা লক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত করা যাবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সমাধান মিয়ানমারকেই করতে হবে আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, মাদক সেবনে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। গ্রেফতার 2। গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে ওনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। মৌলভীবাজার চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের 9,000 শিক্ষার্থীর মাঝে আলো ছড়াচ্ছেন শিক্ষকরা। মাসে সম্মানী মাত্র 1200 টাকা। এই বেতন তো চলা যায় না, সংসার চালানোর টাকা। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। সরব ভারতীয় গণমাধ্যম। দুই দিনে ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। 10 উইকেট শিকার করে ম্যাচ ও সিরিজ সেরা মিচেল স্টার্ক। এবারে বিস্তারিত। বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের মধ্যে 9টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেগুলো এখন লোহা লক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। এভাবে সরকারি অর্থ অপচয়ের আগে প্রকল্প নিয়ে ভালোভাবে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার চারদিকে থাকা নদ নদীকে কেন্দ্র করে ওয়াটার বাস সার্ভিস চালুর পরও বন্ধ হয়েছে বারবার। আর বৃত্তাকার এই নৌপথকে কেন্দ্র করে যে ল্যান্ডিং স্টেশনগুলো নির্মাণ করা হয় সেগুলো এখন যেন অনেকটা ভূতের বাড়ি। ওই নৌরুটে চলার জন্য সব মিলিয়ে নামানো হয়েছিল 12টি ওয়াটার বাস। সেগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের 7টি, আর কিছু পড়ে আছে ঢাকার বাদামতলীতে। সেখানে গিয়ে দেখা যায় যানগুলো যেন দেখার কেউ নেই। রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকায় কেনা এই ওয়াটার বাসগুলো এখন রাজধানীর পুরন ঢাকার বাদামতলী ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সরজমিনে এসে দেখলাম এখানে এই বাসগুলোতে অবস্থান করছে বিআইডব্লিউটিসির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে জানানো হয়, ওয়াটার বাসগুলোর ফিটনেস না থাকায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো শীঘ্রই নিলামে বিক্রি করা হবে। সরকার নানা ধাপে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত নৌপথ খনন, 10টি ল্যান্ডিং স্টেশন সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে প্রায় 38 কোটি টাকা ব্যয় করে। প্রশ্ন ওঠে, সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করার কেউ কি ছিল না? একটা সমন্বিত পরিকল্পনা ঘাটতি ছিল। তাড়াহুড়া করে আপনি যদি ফিজিবিলিটি না করেন, সম্ভবত যাচাই যদি না করেন, ফলাফল এটাই হওয়ার কথা ছিল। কারণ এই যে অতীতের যে ওয়াটার ভেসেলগুলি, এটা অনেকটা বয়লারের মতন। এখানে ওয়াটার সার্কুলেশনের ব্যবস্থাপনা নাই, এবং ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, দুর্গন্ধ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে সম্ভবত যাচাই করে নেওয়া দরকার ছিল। বিশেষজ্ঞরা আরো বলছেন, বৃত্তাকার নৌপথ চালু করতে তড়িঘড়ি করে কোনো কাজ করা যাবে না। দীর্ঘ সময়ের একটি পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি এবং গতি যদি না বাড়াতে পারেন, সড়ক পথের সাথে কিন্তু কম্পিট করতে হবে। তো অতীতে আমি যেটা বললাম, ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, দেখা গেল যে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এবং নৌযানের যে গতি সেটাও অনেক কম ছিল। অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই টেকসই সমাধানের পথও খুঁজতে হবে সেখানে। এমনটি বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকারের অবস্থান নতুন করে স্পষ্ট করেন তারা। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে 2017 সালের আগস্ট থেকে বাংলাদেশে অবস্থান নেয় লাখ লাখ রোহিঙ্গা। এরপর 1 দশক কেটে গেলেও বিষয়টির সমাধান হয়নি। অতীতের সরকারগুলো উদ্যোগ নেয়ার পরও কোনো সফলতা আসেনি। এই অবস্থায় রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানান, অর্থায়ন কমলেও রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন কমেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা যেন সংকটকে আরও দীর্ঘায়িত না করে সেই আহ্বানও জানান তিনি। যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, বাংলাদেশ একা সেই সংকটের সমাধান করতে পারে না। মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর। অর্থায়ন কমছে, কিন্তু প্রয়োজন কমছে না। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এই টেকসই সমাধানও শেষ পর্যন্ত সেখানেই খুঁজে বের করতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পক্ষে নয় বাংলাদেশ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তারা জানান, মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হলেও এককভাবে এই সংকটের সমাধান করা সম্ভব নয়। টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে মিয়ানমারকেই। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী। জানিয়েছেন নিজেদের অগ্রাধিকার ও পরিকল্পনার কথা। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রথম কর্মদিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আন্দালিব রহমান। কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রীকে। পরে তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় কোনোভাবেই যেন গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যম না হয়। কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া। তাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। নিজ কার্যালয়ে আসেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময় বলেন, সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। জানান, বিমান পরিবহন ও পর্যটন খাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখানে যাত্রী হয়রানি যেতে না হয়, আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়। আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বন্ধ বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের থার্ড টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। নিজেদের পরিকল্পনা তুলে ধরেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নানামুখী ভোগান্তির সৃষ্টি করছে। বাসায় গ্যাস না থাকায় অনেক পরিবারের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে বাইরে থেকে। আর লোডশেডিংয়ের কারণে অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা কিনে ফিরছেন পুরান ঢাকার চাংখারপুলের সখুমিয়া গলির বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম। গ্যাস না থাকায় এখন তিনি ও তার পরিবারকে নিয়মিত খাবার কিনে খেতে হচ্ছে। কেউ কেউ আবার খালি পেটেই সকালটি কাটান। দিনে তো খাবার রান্না করাই দেন, আমরা সিলিন্ডারে কখনো রান্না করি, কখন তো সিলিন্ডার কেনারও টাকা থাকে না, তখন তো রান্নাই করা যায় না, খাওয়াই যায় না, বাইরে থেকে না খাইতে লাগে। অন্যদের লাকি ছিল রান্না করি, কষ্ট হয়, লাকি থাকে না, কিনে আনার লাগে। তারপর ক্যারেস্তারের অনেক দাম। শুধু গ্যাস নয়, ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে বিদ্যুতেও। একবার গেলে ফিরছে না 2-2.5 ঘন্টা। ফলে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোতেও কমছে উৎপাদন। দৈনিক যদি 2 বার যায়, 1 ঘন্টা করে গেলেও 2 ঘন্টা হয়। তো 2 ঘন্টা গেলে আবার আমাদেরকে আবার হিট দিয়ে 2 ঘন্টা পরে রানিং করতে হয়। 12 ঘন্টা আর 5 ঘন্টা যদি আমাদের উৎপাদন না হয়, তাহলে 50% লস। উৎপাদন আগের থেকে কমেছে। গতকালকেও 3 বার লোডশেডিং হয়েছে, প্রায় 1 ঘন্টা ছিল না।
একই চিত্র রাজধানীর সিএনজি পাম্পগুলোতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস মিলছে নামমাত্র। 3-4 ঘন্টা ধরে সিরিয়াল দিয়ে থাকি, গ্যাস ঢুকে আপনার 50 টাকা, 60 টাকা, 70 টাকা। যখন গ্যাসের সংকট, সরকার এক কাজ করুক, রাত দিন 24 ঘন্টা পাম্প খোলা রাখুক, যেটুক পায় তত সংকটটা একটু কাটবো। এবার এত সিরিয়াল দিয়ে তো বইয়া থাকা লাগে না। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের অগ্নিকাণ্ডের পর শুরু হয় গ্যাস সংকট। এর পরপরই শুরু হয় লোডশেডিং এর ভোগান্তি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ ঘাটতি থাকায় লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়া রাজধানীবাসী কি বলছেন, সে কথাই উঠে এসেছে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায়। চলছে ভাদ্র মাস, একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রায় প্রতিদিনই হচ্ছে লোডশেডিং। গরম আর লোডশেডিংয়ের এমন অবস্থায় কেমন কাটছে সাধারণ মানুষের দিনরাত, তা নিয়েই থাকছে আজকের জনতার কথা। গাড়িটা ঠিকঠাক চার্জ দিতে পারি না, রাত্রে ঘুমাইতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং পরে বিদ্যুৎ থাকে না। দোকানদারি করতে ইদারিং কারেন্ট যায় চলে, তার লেগে ঝামেলা হইতেছে, বেচাকেনা কম হয়। সন্ধ্যার পরেই ঝামেলা হয়ে যায়, কারেন্টের জন্য বেচাকেনা কম হইতেছে। আমাদের ব্যবসা যখন সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে যায়, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যেমন সে বেচাকেনা হয় না, সারাদিন বেচাকেনা কম গরমের কারণে, আর সন্ধ্যা বিদ্যুৎ চলে গেলে আমাদের কাস্টমার কম আসছে দোকানে। দিনের ভিতরে 2-3 বার করে চলে যায়, তখন ঘুমাইতেও পারি না। আবার রাইতে চলে গেলে বাসায় ঘুমানো যায় না, ফ্যান চলে না, তো গরমের একটা অসুবিধা না। রাতে ঘুমাইতে কষ্ট হয়, কাজ করতে সমস্যা হয়। আমরা তো মেকানিক, গাড়ি কাজ করি। আগে যেরকম ছিল এরকম হইলে আমাদের জন্য একটু উপকার হয়, ভালো হয়। অথচ আমাদের চলতে ফিরতে কষ্ট হইতেছে না, একটু আরামদায়ক হবে আর কি। তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। বাসা বাড়িতে তো অনেক কষ্ট হইতেছে, মা বোনেরা কষ্ট পাইতেছে, ছেলে মেয়েরা কষ্ট পাইতেছে। রংপুরে সাবেক স্কুল শিক্ষক সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে একথা জানান। খুনিদের বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মাছুয়াপাড়ার এই বাড়িতেই স্ত্রী প্রীতিলতা, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামী চক্রবর্তী সহ হত্যাকাণ্ডের শিকার হন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনারের কার্যালয়ে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় দোষীদের শাস্তির দাবি জানান তারা। আমরা জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি। কিভাবে একটা পরিবারকে এইভাবে শেষ করে দেয় প্রশাসন, কি চুপচাপ? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তভাবে তার বিচার করা হোক। রবিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। শুধু এটুকুই বলবো, আস্থা রাখতে পারেন। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। এই ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় গণপতি চক্রবর্তীর ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীকে পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হয়, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একীভূত হতো, সরকারি জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে
যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর জোর দিতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বেলা 11টায় তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল পুনঃখননে বদলাতে শুরু করেছে সার্বিক চিত্র। একসময় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট থাকলেও এখন সুফল পেতে শুরু করেছে কৃষক, জেলে ও খামারিরা। দিনাজপুর বিরলের পাকুড়া স্থলবন্দর থেকে একেবারেই বিরলের এই সীমান্ত ঘেঁষা হয়ে বোসাগঞ্জের প্রায় কয়েকশো কিলোমিটার এই খালটি পুনঃখনন করা হয়েছে। এই খালটির নাম লোনা খাল হিসাবে পরিচিত। এই খালটি পূর্ণ সংস্কার করার ফলে এই এলাকার অর্থাৎ দিনাজপুর বিরলের 2টি ইউনিয়নকে একেবারেই যোগসূত্র গেঁথে দিয়েছে। একটি হচ্ছে ভান্ডারা ইউনিয়ন আর একটি হচ্ছে শহরগ্রাম ইউনিয়ন। এই 2 ইউনিয়নের উপর দিয়ে এই খালটি পূর্ণ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে যে ছিল না, তখন কিন্তু 2 পাশের জমিগুলাতে পানি ভরাট থাকতো। এখন এই নালাটা হয়েছে, হওয়ার পরে আমাদের জমিটা সুবিধা হয়েছে আর পানি জমে থাকে না। যদি এই যে নালাটা যদি পানি থাকে আর কি, যদি ছেঁকা ছেঁকি মেশিন দিয়ে না করে কিন্তু প্রচুর মাছও হয়। খাল হয়েছে, এখন মাছটা থাকবে। এখন যদিও ওই পানি নাই হবি, তারপরেও যদি আসি ওরা মাছ মারি আমরা খাওয়া পারবো। মাছ টাছ হবে, মনে করে হাঁস টাছ পালতে পারবে মানুষ, মাছ মারি খাওয়া যাবে। আগে তো পানি থাকতো না। এই নোনা খালের 2 পারের মানুষের কিন্তু একটি ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং অনেকেই চিন্তা করছে যে এই খাল হওয়ার কারণে তাদের গবাদি পশু, হাঁস, মাছ, কৃষি, গাছ সকল কিছুতেই তারা ব্যাপক পরিবর্তন ঘটাবে এবং এখানে তারা নতুনভাবে তাদের কর্মজীবনের যে চাঞ্চল্য সেটি কিন্তু ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।
বিরল। এবার দেশের আরও কিছু খবর নিয়ে আয়োজন সংবাদ সংক্ষেপ। কুড়িগ্রামের ভুরিঙ্গামারিতে ডিলারের গুদাম ভেঙে 197 বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে 58 বস্তা সার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকদের জন্য বরাদ্দ প্রণোদনার 54 বস্তা সার গায়েবের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রবিবার সকালে সার নিতে আসা কৃষকদের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। বাগেরহাটে পূর্ব সুন্দরবন এলাকায় একটি ট্রলারসহ 5 জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। বৈরী আবহাওয়ার কারণে আশ্রয় নেওয়া একটি ফিশিং ট্রলারসহ জেলেদের অপহরণ করা হয়। কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা 31 ভরি স্বর্ণালংকার সহ 2 চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে প্রায় 75 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। জামালপুরে 16টি বস্তায় 13টি ঘোড়ার প্রায় 1000 কেজি মাংস জব্দ করেছে পুলিশ। জহিরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এখন কূটনৈতিক টানাপোড়েন প্রকাশ্যে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে। নানা রকম আলোচনা সমালোচনা করছেন দেশটির কূটনীতিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি একটি অনুকূল পরিবেশ চায় ঢাকা। আর নয়াদিল্লি বলছে এই সফর নিয়ে তারা বেশ আগ্রহী। অর্থাৎ এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। তবে তারেক রহমানের এই সফরকে ঘিরে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। ব্যাপক আলোচনা এবং কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নানা বয়ান দিচ্ছে তারা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বাংলাদেশের শর্তকে কঠিন শর্ত হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী এবং বিরোধী দলের চাপের কারণে এই কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের কাছে একটি চূড়ান্ত সীমারেখা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য হিন্দু, দ্য প্রিন্টের মতো ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারা বলছে দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বক্তব্য ঢাকার প্রধান অসন্তোষের কারণ। দ্য ওয়ার্ড তাদের বিশ্লেষণে বলছে কোনো সম্মেলনের সাইড লাইনে বৈঠক নয়, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর চায়। ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করেছে বাংলাদেশ। এদিকে ভারতীয় কূটনীতিকদের অনেকে আবার এই সফরকে দুই দেশের সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার ঢাকার এই অবস্থানকে রূঢ় ও অহংকারী আখ্যা দিয়ে সমালোচনাও করছেন। তবে দিল্লি বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সফর নিয়ে ভারতের কেন এত আগ্রহ? দেশটির গণমাধ্যম কেন এত সরব? এ বিষয়টি জানবো দীপ্ত টিভির বার্তা প্রধানের কাছ থেকে। কোনো দ্বিপাক্ষিক সফর একটি দেশের আগ্রহের কারণে হয় না, দুই দেশের পারস্পরিক স্বার্থ থাকতে হয় এবং দুই পক্ষের স্বার্থ যখন এক জায়গায় মিলে যাবে তখন এই সফরটা হবে। ভারতের অধিকাংশ মিডিয়াকে এখন বলা হয় গদি মিডিয়া, কারণ অধিকাংশ মিডিয়া মোদি সরকার ক্ষমতায় আসার পর মোদি সরকারকে নির্লজ্জভাবে বলা যায় প্রশংসা করে এবং বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালায়। মোদি যেটা চায় সেটাকেই তারা বেশি করে তুলে ধরার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন সরকার চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ফলে দিল্লির জন্য ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া পার্শ্ববর্তী দেশ হিসেবে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও যোগাযোগের জন্য সম্পর্ক রাখা প্রয়োজন। এছাড়া এই সফরের সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টিও রয়েছে। একটি বড় দেশ হয়ে ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কেন মিলেমিশে চলতে পারছে না, সেই প্রশ্নটিও উঠছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংসও 51 রানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 রানের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 95 রানে। দুই ইনিংস মিলিয়েও তারা ছুঁতে পারেনি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 210 রান। 10 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্টার্ক, সিরিজ সেরাও তিনি।
প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। 95 রানে গুটিয়ে যায় সবাই। এই প্রথম টেস্টের 2 ইনিংসেই 100-র নিচে অল আউট হলো বাংলাদেশ। ডাউন অফ দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন নাজমুল। তানজিদ আউট হলেন হুক করতে গিয়ে। লিটন 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এক প্রান্ত আগলে থাকা মুশফিক 80 বল খেলে 29 রানে অপরাজিত থাকেন। সকালে অজিদের 2 উইকেট তুলে নিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে টাইগারদের। এর মধ্যে প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে যায় 146 রানে। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বেছে নেওয়ার পর স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারেনি অতিথিরা। 2 ইনিংসে হতাশার ব্যাটিংয়ের মাঝে ম্যাচে একমাত্র স্বস্তি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে 7 উইকেট শিকার। 1-1 সমতার সিরিজে শেষটা হতাশার হলেও ডারউইনে টাইগারদের জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে তারা এই সাফল্য পেয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত রাতের সংবাদ। তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের 9টি নষ্ট, লোহা লক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত করা যাবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সমাধান মিয়ানমারকেই করতে হবে আইনমন্ত্রী। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা, মাদক সেবনে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। গ্রেফতার 2। গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। মৌলভীবাজার চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের 9000 শিক্ষার্থীর মাঝে আলো ছড়াচ্ছেন শিক্ষকরা। মাসের সম্মানী মাত্র 1200 টাকা। এই বেতন তো চলা যায় না, সংসার চালানোর টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। সরব ভারতীয় গণমাধ্যম। এবং 2 দিনে ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। 10 উইকেট শিকার করে ম্যাচ ও সিরিজ সেরা মিচেল স্টার্ক। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।